1756 সালে বাংলা, বিহার, উড়িষ্যার নবাব হয়েছিলেন মির্জা মুহম্মদ সিরাজউদ্দৌলা। তিনি ছিলেন এই সময়কার শেষ স্বাধীন নবাব। তিনি 1756 থেকে 1757 সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন। তার রাজত্বকালের সমাপ্তির পরেই বাংলা তথা ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সমস্ত শাসন নিজের হাতে নিয়ে নেয়। সিরাজউদ্দৌলা ছিলেন আলীবর্দী খাঁর কন্যা আমিনা বেগমের পুত্র। তার পিতার নাম ছিল জৈনুদ্দিন খাঁ। তরুণ নবাব ছিলেন সৌন্দর্যপ্রিয় ও বিলাসপ্রিয়। সঙ্গী সাথীদের নিয়ে দিনের অধিকাংশ সময় হারেমে কাটাতে ভালোবাসতেন। মোগল সম্রাটের অন্তঃপুরের এক সুন্দরী ফৌজির রূপের কথা শুনে তার হারেমে আনবার জন্য তিনি ব্যস্ত হয়ে পড়েন। তন্বী ফৌজির ছিল কাঞ্চনের মতো গাত্রবর্ণ, কটিদেশ এত সরু ছিল যে দুহাতের মুঠোয় ধরা যেত। যাই হোক, মোগল সম্রাট ফৌজির জন্য 5 লক্ষ মুদ্রা দাবি করেন। তখন সিরাজউদ্দৌলা নবাব হননি, সুতরাং তার নিজের অত মুদ্রা নেই। তখন তিনি এক সুন্দর পরিকল্পনা বানালেন। সেই পরিকল্পনাটি ছিল, নবাব আলীবর্দীকে জানালেন যে তিনি একটি প্রাসাদ নির্মাণ করতে চান। আলীবর্দীর খুব আদরের দৌহিত্র ছিলেন সিরাজউদ্দৌলা। আলীবর্দী খাঁ সিরাজের দাবি পূরণের জন্য দেশে দেশে গঞ্জ স্থাপন করে বিশেষ এক প্রকার কর নির্ধারণ করেন। সেই আদায়ী করের টাকায় তৈরি হল হীরা-ঝিল, সিরাজের প্রাসাদ। হীরা-ঝিলের অভ্যন্তরে একটি গোলক ধাঁধা তৈরি করালেন সিরাজউদ্দৌলা। নবাব আলীবর্দী হীরা-ঝিলে নিমন্ত্রিত হয়ে এসে গোলক ধাঁধায় আটকা পড়লেন। কৌতুকের ছলে তখন সিরাজ দাদুর মুক্তিপণ হিসাবে 5 লক্ষ মুদ্রা আদায় করলেন এবং সেই মুদ্রা দিয়ে ফৌজিকে আনানো হলো। কিন্তু ভাগ্যের পরিহাসে ফৌজি সিরাজের ভগ্নিপতি সৈয়দ মুহম্মদ খাঁর প্রণয়াসক্ত হয়ে পড়েন। ক্রুদ্ধ সিরাজ ফৌজিকে প্রাসাদের মধ্যে দাঁড় করিয়ে চারদিক থেকে দেয়াল তুলে দেন। মুহম্মদ খাঁ পালিয়ে গিয়ে প্রাণ বাঁচান। যাই হোক, হীরা-ঝিলের সৌন্দর্য নাকি অতুলনীয়। লক্ষ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হীরা-ঝিলের এন্তাজ মহল, রংমহল, উমেদাতুন্নেসা মহল প্রভৃতি সৌন্দর্য দেখে লর্ড ক্লাইভও বিস্মিত হয়েছিলেন। সিরাজের স্ত্রীভাগ্য অত্যন্ত ভালো ছিল। বেগম লুৎফুন্নেসা তার প্রকৃত সহধর্মিণী ছিলেন। শেষ সময় পর্যন্ত তিনি সিরাজের পাশে পাশে ছিলেন। রাজনীতির ব্যাপারে সিরাজ ছিলেন একেবারে অনভিজ্ঞ, সরল, সত্যবাদী। রাজপাটে মোটেই অভিজ্ঞতা ছিল না। রাজকর্মচারীদের উপর অতিরিক্ত বিশ্বাস ছিল তার। তাছাড়া তার গুপ্তচর বিভাগ ছিল অপটু ও অকর্মণ্য। দাদুর আশকারায় তিনি নাকি জগৎ শেঠকে দরবারে চড় মারেন, হুসেন কুলি খাঁকে প্রকাশ্যে রাজপথে হত্যা করেন এবং মাসি ঘসেটি বেগমকে নজরবন্দি রেখে প্রচুর অর্থ অপহরণ করেন। এইভাবে একে একে তিনি গৃহশত্রুর আক্রোশে পড়তে থাকেন এবং তাকে চরম বিশ্বাসঘাতকতা দেখান মীর জাফর। 5000 মুঘল অশ্বারোহী, 7000 রাজপুত ও পাঠান পদাতিক
53টি কামান, 35,000 সৈন্য, 45 জন শিক্ষিত ফরাসি অনুচর, মীর মদন ও মোহনলালের মতো বিশ্বস্ত অনুচর থাকা সত্ত্বেও 1757 সালে তিনি পলাশীর যুদ্ধে হেরে যান। এর আগে যখন সিরাজদৌল্লা সিংহাসনে আরোহণ করেন তখন থেকেই কলকাতায় ইংরেজদের প্রতাপ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল। তিনি তাদেরকে দমন করার জন্য কাশিমবাজারের কুঠিয়াল ওয়াটসনকে কলকাতার দুর্গ প্রাচীর ভেঙে ফেলতে এবং ভবিষ্যতে নবাবের অনুমতি ছাড়া এই ধরনের কাজ না করার নির্দেশ দেন, কিন্তু আদেশ অমান্য করে তারা কাজ বহাল রাখেন। সিরাজউদ্দৌলা তখন বুঝতে পারেন যে গৃহবিবাদের সুযোগ নিয়ে ইংরেজরা উদ্ধত স্বভাবের পরিচয় দিচ্ছে। সুতরাং তিনি প্রথমেই ঘসেটি বেগমের চক্রান্ত চূর্ণ করার জন্য সচেষ্ট হয়েছিলেন। তিনি মতিঝিল প্রাসাদ অধিকার করেন এবং ঘসেটি বেগমকে মুর্শিদাবাদে নিয়ে আসার ব্যবস্থা করেন। মতিঝিল অধিকার করে নবাব কাশিমবাজারের উদ্দেশ্যে রওনা হন। তার সেনাবাহিনী কাশিমবাজারের দুর্গ অবরোধ করেন। তিনি কাশিমবাজারের দুর্গের কুঠিয়াল ওয়াটসনকে দরবারে হাজির হয়ে তার নির্দেশ যথাযথভাবে পালন করার জন্য অঙ্গীকারপত্র লিখতে বলেন, কিন্তু তার কথা শুনে শেষ পর্যন্ত ওয়াটসন এই অঙ্গীকারপত্র লিখতে বাধ্য হন। সেই বছরই 18 জুন সিরাজউদ্দৌলা কলকাতা আক্রমণ করেন। তুমুল যুদ্ধ হওয়ার পর জুনের 20-তে কলকাতা দুর্গ সিরাজ দখল করেন। তিনি দুর্গে প্রবেশ করে এবং দরবারে উপবেশন করে উমিচাঁদ ও কৃষ্ণবল্লভকে সেখানে উপস্থিত হওয়ার আদেশ দিয়েছিলেন। এরপর সেনাপতি মানিকচাঁদের হাতে দুর্গের শাসনভার ছেড়ে দিয়ে তিনি তার মুর্শিদাবাদে ফিরে যান। তারপর তিনি আবার পুনরায় রাজধানীতে এসে বাংলার শাসনভার গ্রহণ করেন। দিল্লির বাদশাহ পূর্ণিয়ার নবাব শওকত জংকে বাংলা, বিহার, উড়িষ্যার নবাবী সনদ পাঠালেন। শওকত নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যুদ্ধযাত্রার আয়োজন করেন। ইংরেজরা এই সংবাদ পেয়ে গোপনে তারা চক্রান্তে করে শওকত জংয়ের সাথে মিত্রতা করার চেষ্টা করতে থাকে। অপরদিকে মাদ্রাজের ইংরেজ দরবার কর্নেল রবার্ট ক্লাইভকে প্রধান সেনাপতি করে কলকাতায় পাঠান। কলকাতা পুনরুদ্ধারের জন্য এই ক্লাইভকে পাঠানো হয়েছিল। সিরাজউদ্দৌলা শওকত জংকে প্রতিরোধ করার জন্য রওনা হন। পথিমধ্যে নবাবগঞ্জ নামক স্থানে উভয় পক্ষের অর্থাৎ শওকত জং এবং সিরাজউদ্দৌলার যুদ্ধ হয়। যুদ্ধে শওকত জং নিহত হন। সিরাজউদ্দৌলা মোহনলালের হাতে পূর্ণিয়ার শাসনভার অর্পণ করে মুর্শিদাবাদে ফিরে যান। ক্লাইভ এবং ওয়াটসন পলতায় পৌঁছালে কলকাতা অভিমুখে সেখান থেকে রওনা হন। প্রায় বিনা যুদ্ধে তারা কলকাতা দুর্গ জয় করে নেন। এর আগে ক্লাইভ এবং ওয়াটসন কলকাতায় এসে সিরাজদৌল্লার কাছে সন্ধির প্রস্তাব পাঠিয়েছিলেন। সিরাজদৌল্লা তাতে রাজি হয়েছিলেন, কিন্তু ইংরেজরা শর্ত ভঙ্গ করে তারা কলকাতা আক্রমণ করে। সিরাজউদ্দৌলা তার মন্ত্রীদের চক্রান্তে বিষয়ে জানতে পেরে শঙ্কিত হয়ে পড়ে এবং এই কারণে ইংরেজদের সঙ্গে একটি সম্পর্ক স্থাপনের চেষ্টা করতে থাকেন। তাই ইংরেজদের সকল দাবিতে রাজি হয়ে তিনি 1757 সালে ইংরেজদের সঙ্গে একটি সন্ধিপত্র স্বাক্ষর করেন। এই সন্ধি ইতিহাসে আলীনগরের সন্ধি নামে পরিচিত। ইংরেজরা তাদের মতিগতির কোনো পরিবর্তন করেনি। মূলত তাদের প্রতিদ্বন্দ্বিতা ছিল ফরাসিদের সঙ্গে, কিন্তু সিরাজদৌল্লা ফরাসিদের বেশি প্রাধান্য দিচ্ছিল। আলীনগরের সন্ধির প্রতিশ্রুতি পালনে নবাবকে যথেষ্ট ত্যাগ স্বীকার করতে হয়েছিল। এরপরে
সব ধরনের গোলমাল যখন শান্ত হয়ে যায় তখন সিরাজদৌল্লা তার সেনাপতিদের বিভিন্ন রকম চক্রান্তের শিকার হন। মানিকচন্দ্রকে কারাবন্দী করা হয়। তা দেখে রাজবল্লভ, জগৎ শেঠ ও মির্জাফর সবাই ভীত হয়ে যান। স্বার্থ রক্ষার জন্য জগৎ শেঠের ভবনে মিলিত হয়ে ইংরেজদের সাহায্য করার জন্য তারা চক্রান্ত করে এবং ইংরেজরা তাদের সঙ্গে মিলিত হয়ে নবাবকে সিংহাসনচ্যুত করে মির্জাফরকে সিংহাসনে বসার জন্য তারা চক্রান্ত শুরু করে দেয়। ইয়ার লতিফ গোপনে ওয়াটসনের সঙ্গে মিলিত হয়ে কুমন্ত্রণা দেন যে সিরাজদৌল্লা খুব শীঘ্রই ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন, আর এই কারণেই তিনি পলাশীতে শিবির স্থাপন করছেন। ক্লাইভ এরপর তার সেনাবাহিনী নিয়ে কলকাতায় পৌঁছায় এবং নবাবকে এক পত্র লেখেন। সিরাজদৌল্লা সেখান থেকে সেনা ছাউনি উঠিয়ে দেওয়ার নির্দেশ দেয় মির্জাফরকে, কিন্তু ইতিমধ্যে মির্জাফর সঙ্গে ইংরেজদের গোপন সন্ধি হয়েছিল। 1757 সালের 12 জুন কলকাতায় ইংরেজ সৈন্যরা চন্দননগরের সেনাবাহিনীর সঙ্গে মিলিত হয়। সেখানে দুর্গ রক্ষা করার জন্য অল্প কিছু সৈন্য রেখে তারা অবশিষ্ট সৈন্য নিয়ে যুদ্ধযাত্রা করে। কলকাতা থেকে মুর্শিদাবাদের পথে নবাবের অফুরন্ত সৈন্য থাকা সত্ত্বেও তারা কেউই ইংরেজদের পথ অবরোধ করে না। নবাব বুঝতে পারলেন যে সেনাপতিরাও ইংরেজদের সঙ্গে ষড়যন্ত্রে সামিল হয়েছেন। বিদ্রোহের আভাস পেয়ে সিরাজউদ্দৌলা মির্জাফরকে বন্দী করার চিন্তা বাদ দিয়ে তিনি মির্জাফরকে ক্ষমা করে তাকে শপথ নিতে বললেন। মির্জাফর কোরআন স্পর্শ করে শপথ করেছিলেন যে তিনি শরীরের এক বিন্দু রক্ত থাকতেও বাংলার স্বাধীনতাকে ক্ষুণ্ণ হতে দেবেন না। ফলে গৃহবিবাদের মীমাংসা করে তিনি তার সৈন্যদের নিয়ে যুদ্ধ অভিমুখে রওনা দেন। 23 জুন সকাল থেকে পলাশীর প্রান্তরে ইংরেজরা মুখোমুখি যুদ্ধে অবতীর্ণ হওয়ার জন্য প্রস্তুত থাকল। ইংরেজরা লক্ষ্মবাগ নামক আমবাগানে সৈন্য সমাবেশ করলে মীরমদন ইংরেজ বাহিনীকে প্রবল আক্রমণ করেন। তার আক্রমণে টিকতে না পেরে ক্লাইভ তার সেনাবাহিনী নিয়ে আমবাগানে আশ্রয় নেন। ক্লাইভ কিছুটা বিচলিত হয়ে পড়েন। মীরমদন ধীরে ধীরে অগ্রসর হচ্ছিলেন, কিন্তু নবাবের অন্যান্য সেনাপতিরা তাকে সাহায্য করেনি। তারা ছিলেন মির্জাফর, ইয়ার লতিফ, রায়দুল্লভ। তারা সৈন্যদের পিছু হটতে বললেন। তারা মীরমদনের হয়ে ইংরেজদের সঙ্গে যুদ্ধ করার যাতে সৈন্যরা যুদ্ধ না করে তার জন্য সৈন্যদের দাঁড়িয়ে থাকতে বললেন। তারা যদি মীরমদনের সঙ্গে সহযোগিতা করত তবে হয়তো মীরমদন ইংরেজদের পরাজিত করতে পারত, কিন্তু তারা তাদের সেনাপতিরা তাদের মির্জাফর, ইয়ার লতিফ, রায়দুল্লভের আদেশের অপেক্ষায় ছিল, কিন্তু তারা আদেশ দেয়, তারা দাঁড়িয়ে থাকার আদেশ দেয়, মীরমদনের সঙ্গে যুদ্ধ করতে না বলে। তার ফলে সেই সময় শোনা যায় যে বৃষ্টি নেমেছিল এবং তাতে সিরাজদৌল্লার সমস্ত যুদ্ধের সাজ সরঞ্জাম অর্থাৎ গোলা বারুদ ভিজে গিয়েছিল। তবু সাহসী মীরমদন ইংরেজদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে গোলার আঘাতে তিনি মৃত্যুবরণ করেন। যদি সেদিন মীরমদনের সঙ্গে সিরাজের অন্যান্য সেনাপতিরা সমান তালে যুদ্ধ করত হয়তো ইংরেজরা পরাজিত হতো। তবে তার সঙ্গে তার পতনের পর মোহনলাল যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন। মির্জাফর বিশ্বাসঘাতকতা করে সৈন্যবাহিনীকে শিবিরে ফেরার নির্দেশ দেন। এই সুযোগ গ্রহণ করে ইংরেজরা নবাবকে আক্রমণ করে এবং নবাবের সমস্ত
সৈন্য, তার বিভিন্ন রকম দেশীয় এবং বিদেশি সব সৈন্য, অনেক সৈন্য নিহত হয়। তখন নবাব সিরাজদৌল্লা ভয় পেয়ে রাজধানী রক্ষা করার জন্য তার কয়েকজন সৈন্য নিয়ে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু রাজধানী রক্ষা করার জন্য তাকে কেউ সাহায্য করেনি। সিরাজদৌল্লা তখন তার পত্নী লুৎফুন্নেসা এবং তার বিশেষ আস্থাভাজন ব্যক্তিকে নিয়ে রাজধানী থেকে বেরিয়ে তার কন্যাকে নিয়ে তারা ভগবান গোলায় উপস্থিত হন। সেখানে নৌকা যোগে পদ্মা ও মহানন্দার মধ্যে দিয়ে উত্তর দিকে তারা যাত্রা করেন। তার আশা ছিল যে সে পশ্চিমে পৌঁছাতে পারলে হয়তো ফরাসি সৈনিক, সেই সময় যে ফরাসি সৈনিক ছিল সে তাকে সাহায্য করলে হয়তো তাদের সৈন্য নিয়ে সে ইংরেজদের আক্রমণ প্রতিহত করে বাংলাকে রক্ষা করতে পারবে। কিন্তু তিনি তা করতে পারেনি। 1757 সালে 3রা জুলাই সিরাজদৌল্লা মহানন্দা নদীর স্রোত অতিক্রম করে এলেও তাতে জোয়ার ভাটার ফলে হঠাৎ করে জল কমে যাওয়ায় তিনি নদীর চড়ায় আটকে পড়ে যায়। সুতরাং পাটনায় পালানোর জন্য যখন তিনি যাচ্ছিলেন সেই সময় দানাশা ফকিরের চক্রান্তে ধরা পড়েন। মির্জাফরের পুত্র মিরনের নির্দেশে মহম্মদী বেগের হাতে ছুরিকাঘাতে তার প্রাণ বিসর্জন হয়। উল্লেখযোগ্য যে মিরন তার ছেলেবেলার বন্ধু এবং মহম্মদী বেগ আলীবর্দীর আশ্রয়ে পালিত ছিলেন। মহম্মদী বেগের বিয়েও দিয়েছিলেন সিরাজের মা আমিনা বেগম। সিরাজের সমাধি আমরা খোশবাগে গেলে এখনও দেখতে পাই। সবশেষে বলা যায় যে সিরাজদৌল্লার রাজত্বের সমাপ্তি বাঙালির স্বায়ত্তশাসনের অবসান ঘটায় এবং ভারতে ব্রিটিশদের ক্ষমতার সূচনা করে।